দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। আমাদের আজকের আলোচনার বিষয় রোগীর প্রাথমিক পরিচর্যা বা প্রাইমারি কেয়ার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই তার সাথে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন 1945 সালে ডিসেম্বরে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1969 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি ওইটা পূর্ণ দেওয়ার জন্য আমি চেষ্টা করব, যাতে আপনাদের বিষয়টা পরিষ্কার হয়ে যায়। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক পরিচর্যা, রোগীর প্রাথমিক পরিচর্যা বা প্রাইমারি কেয়ার। আমি শুরুতেই জানতে চাইবো যে প্রাথমিক পরিচর্যা বা প্রাইমারি কেয়ার বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, প্রাইমারি কেয়ারটা হলো এটা ইংরেজি টার্ম, ওটা বাংলায় বলতে গেলে যে ভাঙ্গে বলে তাহলে বলতে হবে যে প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট হ্যান্ড চিকিৎসা। তো ওইটা ওই যখন একটা লোকের অসুখ হয় সে কোথায় যাবে? সে কি কার্ডিওলজিস্টের কাছে যাবে তার চেস্ট পেন হয়েছে, না লাংসের অসুখ হলে যে পালমোনারি স্পেশালিস্টে যাবে? তাহলে তো তার ঘুরতে হবে, সে তো পাবেই না, কারণ স্পেশালিস্টের নাম্বার তো খুব কম। তাই প্রাইমারি কেয়ার হলো যে ডাক্তারটা বেসিক্যালি অ্যারাউন্ড ইজ অ্যাভেলেবল, তার বাড়ির কাছে বা আশেপাশে বা অমুক জায়গায়, যে সব রকমের রুগী সে দেখে এবং তার অ্যাডেকুয়েট নলেজ আছে ওই সম্বন্ধে, সব রোগ সম্বন্ধেই, এবং তারা অনেক সময় ওয়েল ট্রেইনড হয়। ওই প্রাইমারি কেয়ার ইটসেলফ ইজ এ স্পেশালিস্ট এখন আমেরিকাতে। ওইটা ইন্টারনাল মেডিসিন, ফ্যামিলি প্র্যাকটিস, পিডিয়াট্রিক, OB/GYN, এই সব চারটাই প্রাইমারি কেয়ার এখন ধরা হয়। তা যাই হোক, বেসিক প্রাইমারি কেয়ারটা হলো যে ওই A to Z সব জানে, ফ্যামিলি প্র্যাকটিস মেনলি ওই নিউবর্ন থেকে নিয়ে অ্যাডাল্ট পর্যন্ত আনটিল দ্য পারসন ডাই। সো দ্যাট পারসন ওর পুরা ট্রেনিং থাকতে হবে। হি হ্যাজ টু বি ট্রেন অ্যাট লিস্ট ফর 3 years ইন মেডিকেল স্কুল। তো ওই জন্য সে ওই লেভেলে এমন জায়গায় বসছে যে হি হ্যাজ এ কমপ্লিট নলেজ রোগ সম্বন্ধে। তো তার কাছে যাবে ফার্স্ট। তো প্রাইমারি কেয়ারটা আমি শুরু করছি 1980-তে। ফার্স্ট আমার ক্লিনিকের নাম ছিল আমেরিকান প্রাইমারি কেয়ার মেডিকেল ক্লিনিক, এখনও আছে। তো সবাই এসে জিজ্ঞাসা করতো যে প্রাইমারি কেয়ার মানে কি? আমি যে টাইম উইল কাম ইউ আর গোইং টু নো। ইভেন ডাক্তাররাও জানতো না। তো যাই হোক, নাও ইট ইজ নাম্বার 1 স্পেশালিটি ইন আমেরিকা অর ইভেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রায়োরিটি চলে এসেছে এখন। জি, চলে আসছে এখন। তো ওই যে প্রাইমারি কেয়ার হলো, আমি যার কাছে গেলাম হি উইল ওয়ার্ক অ্যাজ এ পোস্টম্যান, যে ওই শর্ট করতে হবে। একজনের কার্ডিওলজিস্ট হলো, তার কার্ডিওলজিস্টের কাছে, হার্টের প্রবলেম হলে কার্ডিওলজিস্টের কাছে, লাংসের প্রবলেম হলে লাংসের ডাক্তার, কিডনির প্রবলেম হলে কিডনির ডাক্তারের কাছে। সে বেসিক যত মানে বিশেষজ্ঞ কোন বিশেষজ্ঞর কাছে কেউ যাবে সেটা আসলে বোঝা যাবে। তার মানে ইনিশিয়ালি হি উইল ট্রাই, সে চেষ্টা করবে যে ওই রোগগুলি সে ভালো করতে পারে কিনা। তারপরে তার নলেজের বিয়ন্ড যখন যাবে, লিমিটের বিয়ন্ড, তখন সে রেফার করবে অন্য ডাক্তারের কাছে, অন্য স্পেশালিটির কাছে। সো পেশেন্ট গেট দ্য কোয়ালিটি কেয়ার, কারণ সে হার্ট অ্যাটাকে যেন না মরে। আমি ভালো করতে পারলাম না, কিন্তু অন্য স্পেশালিটি হি ইজ গুড ইন দ্যাট, আলটিমেটলি তার হার্ট সার্জারিও করতে হতে পারে, তাই না? যেটা আমাদের এখন স্টার্ট কামিং, আমাদের দেশে এখন শুরু হয়েছে ওইটা, রেফারে কার্ডিওলজি স্পেশালিস্ট সব রকমের হসপিটাল। তো ওই তো প্রাইমারি কেয়ারের রোলটাই ওখান থেকেই শুরু। এবং ওই তার প্রথম দায়িত্ব হলো যে সে চিকিৎসা করবে ফার্স্ট, তারপরে যদি না পড়ে হি ফেল, তারপরে সে অন্য জায়গার কাছে স্পেশালিস্ট রেফার করবে, জায়গায় রেফার করতে হবে। স্যার, আমরা ধরে নিলাম যে যার কাছে গেলেন রোগী, উনি তাকে রেফার করলেন কোন একটা অ্যাপ্রোপ্রিয়েট কোথাও। তো সেই ক্ষেত্রে স্যার তারপরে আমাদের পদক্ষেপ কি হবে? প্রাইমারি কেয়ারের পদক্ষেপ কি হবে সেই ক্ষেত্রে? প্রাইমারি কেয়ার পদক্ষেপ, সে যখন যে কোনো পেশেন্ট প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে যায়, that person belong to primary care all his life. সোজা কথা, কারণ কার্ডিয়াক প্রবলেম তো তার সবসময় থাকবে না, it just temporarily came. তখন সে কার্ডিওলজি যে রিকমেন্ডেশনটা করবে সেটা সে ফলো করবে। প্রাইমারি কেয়ার তাদের সাথে কমিউনিকেশন থাকতে হবে, রেফারাল
তার প্রোগ্রেস নোট সে কি পাইলো সবগুলি ওই প্রাইমারি কাছে পাঠাতে হবে। তো প্রাইমারি কেয়ার ডাক্তার যেন আন্ডারস্ট্যান্ড করে যে সে কি রিকোয়েস্ট করছে, রিকমেন্ড করছে। যেমন সে বললো যে তুমি আল্ট্রাসাউন্ড করো, ইকেজি করো, ওইটা করো, সবকিছু সে করিয়া তারপরে আবার তাকে দিবে। তারপরে তার সাথে একটা ফলো আপ ভিজিট থাকবে, একটা কি দুইটা। তো কার্ডিওলজিস্ট ওইভাবে ফলো করবে, কিন্তু প্রাইমারি কেয়ার তার ওইটারে নিয়ে চালাই যেতে হবে। আচ্ছা, প্রাইমারি কেয়ারের দায়িত্ব থাকবে যে কার্ডিওলজিস্ট বা যেই স্পেশালিস্ট যেটা সাজেশন দিলেন সেই অনুযায়ী ফলো আপে রাখা বা সেই অনুযায়ী কাজ করে যাওয়া, সেই অনুযায়ী সে কাজ করবে। তারপরে ওই কার্ডিয়াক ছাড়াও অন্য যে অসুখগুলি আছে সেগুলি ওর সাথে থাকবে, সেগুলো উনি দেখবেন। স্যার, তাহলে তো প্রাইমারি কেয়ার, যেটা আপনার কাছে জানতে পারলাম, প্রাইমারি কেয়ারের তো তাহলে স্যার গুরুত্ব আসলে অনেক বেশি। স্যার, এটা যদি আপনি একটু আপনার মতো করে বলতেন। স্যার, গুরুত্ব হইল যে প্রাইমারি কেয়ার হলো ফার্স্ট ইন কন্ট্যাক্ট, প্রথম কন্ট্যাক্ট হইল সে। তা একজন যদি যায় তার মাথা ধরা নিয়ে, এক্সাম্পল মাথা ধরা নিয়ে যায়, তারপরে তার মাথা থেকে ব্লিডিং হইল, যেমন সাবারাকনয়েড হেমারেজ, তারপরে সে তার প্রপার জিনিস হবে সে নিউরোলজিস্টের কাছে পাঠানো। কারণ সেখানে গিয়ে তার হয়তো লাম্বার পাংচার করতে হবে, তারপরে হয়তো তারে সার্জারি করতে হইতে পারে, তো আর্টারিটা যদি ফাইটে যায় ওইটা সেলাই করতে হবে ওইভাবে। তো এখন প্রাইমারি কেয়ার যদি না বোঝে ওই প্রবলেমটা, তাহলে তো পেশেন্টটা ইন সিরিয়াস কন্ডিশনস, তাই না? কারণ সে তো ডিপেন্ড করছে তার উপরে, অ্যাসেসমেন্টটা তো হলো না সেক্ষেত্রে। সে তার উপর ডিপেন্ড করছে। নট অনলি দ্যাট, ডাক্তারেরও দায়িত্ব যে আমি একটা পেশেন্টকে নিছি, এর যত রকমের সুযোগ সুবিধা ভালো আমি করতে পারি, দ্যাটস মাই গোল, এবং দ্যাটস মাই নলেজ, দ্যাটস মাই এডুকেশন। এই জন্যই তো আমি ডাক্তার, তাই না? তো কোয়াক হলে তো হবে না, উই হ্যাভ টু বি ভেরি নলেজেবল। এবং যদি কোনো সন্দেহ হয় ইমিডিয়েটলি তখন ওই স্পেশালিস্ট কাছে রেফার করতে হবে, তার সাথে শেয়ারে কাজ করতে হবে যে আমি এটা পারতেছি না, তুমি আমার হেল্প করো টু ডু ইট। সো এজ এ হিউম্যান বিং উই হ্যাভ টু রেসপেক্ট, সব আর ইকুয়াল, সবাই রোগী, যার যে কোনো সময় একটা রোগ হয়ে যেতে পারে। অনেক সফিস্টিকেটেড প্লেসেও অনেকে মিস্টেক করে, ভুল করে, বস্তু ডায়াগনোসিসটা মিস হয়ে গেছে। সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে আসলে প্রাইমারি কেয়ার খুবই গুরুত্বপূর্ণ স্যার, যতদূর আমরা বুঝতে পারলাম। তো স্যার, আমার যেটা আমি জানতে চাইছি যে স্যার, যে আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট রেফার করব রোগীকে, সঠিক জায়গায় তাকে রেফার করা হচ্ছে, সেক্ষেত্রে তো স্যার রোগীর হয়রানিও অনেকটা কমে আসছে। হ্যাঁ, সেক্ষেত্রে হয়রানিও অনেকটা কমে আসছে। স্যার, আমি একটু জানতে চাই যে রোগীর কিছু ডিজিজ আছে যে লাইফ লং কন্টিনিউ হয়, ট্রিটমেন্ট কন্টিনিউ করে যেতে হয়, বা যেটাই হোক ফলো আপের একটা ব্যাপার থেকে যায়। তো স্যার, সেই ক্ষেত্রগুলোতে প্রাইমারি কেয়ারের গুরুত্ব কতটুকু? সেক্ষেত্রে তো বললাম তো যে ফলো আপ, প্রাইমারি কেয়ার যখনই সে হাত দিছে রোগীটার কাছে, হি ইজ রেসপন্সিবল, সে দায়িত্ব তার যতদিন পর্যন্ত পেশেন্ট পয়সা থাকে, এবং যতদিন পর্যন্ত পেশেন্টটা তাকে প্রাইমারি কেয়ার হিসেবে রাখে। কারণ পেশেন্টের রাইট টু টার্মিনেট দ্য ডক্টর, সে হয়তো আরেকজন ডক্টর চুজ করলো, কিন্তু অল প্রাইমারি হ্যাজ দ্য সেম রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি ইজ সেম। এই ডাক্তারটা পারলো না, বা সে ইগনোর করলো, অথবা সে নেগলিজেন্ট হইলো, বা সে কোনো পাত্তা দিল না বা কেয়ার করলো না, তাহলে পেশেন্টের যদি ওই ফিলিংটা হয়, দেন হি নিড টু সুইচ দ্য ডক্টর, যে আমি ভালো ডাক্তারের কাছে যাই, আরেকজন যে অন্যজনের কাছে যাই, আরেকজন ভালো মিন্স যে আমার টেক কেয়ার করবে, who has a feeling, স্যাটিসফাই হবে রোগী যার কাছে গিয়ে। তা ওই ফিলিং এর জন্য তার যাইতে হবে, হি মে হ্যাজ টু চেঞ্জ। ওই ডাক্তারে যদি তার ভালো না লাগে বা পছন্দ না হয়, কিন্তু ডাক্তারের দায়িত্ব হিসাবে হি হ্যাজ নো আদার চয়েস। যতদিন পর্যন্ত রোগীটা কন্টিনিউ করবে, যদি ক্রনিক অসুখও থাকে তাহলে তার ওই ক্রনিক অসুখের উপরে ফলো করতে হবে। যেমন একজনের টিবি আছে, তার যক্ষা আছে, তার ওই পুরা মাসের পর মাস তার যক্ষা ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে, ফলো আপ করতে হবে যে ওইটা অন্য জায়গায় ফ্লেয়ার আপ হচ্ছে কিনা, এবং টিবিটা অ্যাক্টিভ কিনা, ইনঅ্যাক্টিভ কিনা। তারপরে তার প্রিভেন্টিভ সারাউন্ডিং এ ফ্যামিলির মধ্যে ওটা না ছড়াইতে পারে, প্রিভেন্টিভ মেডিসিনটা ওইটা তার সে অ্যাপ্লাই করতে হবে, কাউন্সিল করতে হবে সবারই রাইকা। ওই আমাদের এক সময় কথা ছিল যে এক লোক টিবি হইতে কাছতে 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 সর, তারপরে সে থুতু ফেলে তো সব জায়গায়, তারপর না এটা তো খারাপ, তাইলে তোমার এয়ারবর্ন সবাই ছড়াই যাবে। তাই কইছে যে মর্ম তো মর্ম হকল দরে লয় মর্ম, আচ্ছা এই অবস্থা। তো ওই এডুকেশন দরকার কমিউনিটিতে, ওইটা ভালো এডুকেশন, মানে কমিউনিটি সেন্টারে থানায় থানায় সবকিছু মিলে পেশেন্ট এডুকেশনের
অনেক দরকার। আমাদের দেশে রোগীরা সাধারণত ডাক্তার কাছে যায় না। আমাদের মেডিকেল কলেজে দেখছি যে একটা মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সে আসে না আনটিল ইজ টু লেট। আসলে মানে সময় মতো চিকিৎসকের কাছে যেতে হবে। হ্যাঁ, আমাদের একটা মেয়ে সে সার্ভাইকাল ক্যান্সার হয়েছে, শি ওয়াজ অনলি 19 ইয়ার ওল্ড, তা সে যাবে না, সে সিমটম আছে আনটিল হি স্টার্ট ব্লিডিং থ্রু দ্য লেগ, হাঁটতেছে, পা দিয়ে রক্ত পড়তেছে সব থেকে। ফাইনালি দে গট হার টু আওয়ার, তারপরে হিস্টেরেক্টমি করা হয়েছে, বাট ইটস টু লেট, মেটাস্টাস হয়ে গেছে। কাজে যে অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন, আর আমাদের কালচারালি মেয়েরা স্পেশালি শাই, ছেলেরাও আনটিল সামথিং ইজ টু ব্যাড ডাক্তার কাছে যায় না, সচেতন না, যায় না। এই জন্য ওই বিদেশে ওরা ভেরি হেলথ কনসিয়াস, একটু থ্রোট হইলে বা একটু ব্যথা হইলে দৌড়ে আসে। ওটাই সময় মতো আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আমাদের হেলথ এডুকেশন ব্যাপারগুলোকেও আসলে আমলে আনতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমার ইনফরমেশন নেওয়ার জন্য। দর্শক, জেনে নিলাম রোগীর প্রাথমিক পরিচর্যা বা প্রাইমারি কেয়ার সম্পর্কে। আশা করি আপনাদের উপকারে আসবে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবার থাকছে আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো কাফ মাসলের একটা মুভমেন্ট। এর আগে আমরা দেখেছিলাম এই মাসলের মুভমেন্টগুলো, কাফ মাসলগুলো মুভমেন্টগুলো। আমরা বলেছিলাম যে কাফ মাসল তৈরি করা কিন্তু খুবই কঠিন, কিন্তু যতগুলো আমরা দেখেছিলাম সবই দেখেছিলাম আমরা ম্যাস বিল্ডিংয়ের জন্য। তো ওইখানে যে সমস্যাটা ছিল আর কি ওগুলোতে, যে ওটা করার সময় দেখবেন যে সব হয়তো মানে ঠিক মতো মানে ইন্ডিভিজুয়ালি দুই পার্ট যে এই ডেভেলপমেন্টটা ঠিকভাবে হয় না। কারণ যেহেতু আমাদের লেগসের মানে কাফ মাসলটা তৈরি করাটা কঠিন, এতে হয় কি যে পাটা বেশি স্ট্রং সেই পা দিয়ে পুরো প্রেশারটা যায়, যখন দেখা যায় একদিকে মাসল ডেভেলপ হয়ে গেছে একদিকে হয়নি। এই জন্য আমরা যে জিনিসটা করি কাফ মাসলের জন্য, আমরা কিছু আইসোলেশন মুভমেন্ট আমরা ইনভলভ করবো। আইসোলেশন মুভমেন্ট ইনভলভ করতে আমরা যে জিনিসটা লাগবে সেটা ডাম্বেল দিয়ে করবো এবং একটা পা করে আর একটা পা করবো। এখন দেখবো যে কীভাবে আইসোলেশন মুভমেন্টের মাধ্যমে কাফ মাসলটাকে আমরা ডেভেলপ করতে পারি। এক্সারসাইজটা করার সময় যে জিনিসটা লাগবে, আমাদের একটা স্টেপার লাগবে এবং এই স্টেপারের উপরে আপনি এক হাতে একটা ডাম্বেল নেবেন, যে পাটাকে আপনি হিট করবেন সেই পায়ের দিকে ডাম্বেলটা রাখবেন। এখন দেখেন যে কীভাবে আমরা করছি। এখন দেখছেন যে বা দিকে করছে, সে বা পায়ের উপর করছে, ডিপেন্ড করছে, বা দিকে ডাম্বেলটা রাখবে, এক পা জাস্ট খুব করে রাখবে এবং বডি যে অ্যালাইনমেন্টটা যে জিনিসটা হবে একটু অ্যাঙ্গেলে সামনের দিকে থাকবে। সোজা যদি আপনি জিনিসটা করেন তাহলে সরাসরি আপনি নি থেকে পেশা পড়বে, কাফ মাসলে কোনো পেশা পড়বে না। ওকে, এই অবস্থায় জিনিসটা করবেন, গো অল দ্য ওয়ে ডাউন, যত নিচে আপনি নামতে পারেন, এবং গো অল দ্য ওয়ে আপ, যত উঁচে আপনি উঠতে পারেন। যখন উঁচে আপনি উঠবেন আপনার কাফ মাসলটাকে স্কুইজিং মোশনে রাখবেন এবং যখন ছেড়ে দেবেন সারা সময় স্ট্রেচিং ইয়েতে রাখবেন। একটা জিনিস আমি মেনশন করে রাখি, যখন আপনি উঠছেন তখন মাসলটাকে কন্ট্রাক্ট করবেন, টাইট আপ করবেন। যখন নামছেন তখন কিন্তু মাসলটাকে টাইট আপ করে রাখবেন না, এতে হবে কি আপনার মাসলটা সহজে বাড়বে না। অনেকে এইটা করে, ভুলটা করে যে যখন সে যেটাকে আমরা বলি নেগেটিভসের সময় মাসলটাকে টাইট করে রাখে, এতে হবে কি মাসলটা সহজে বাড়বে না, কারণ স্ট্রেচিং মুভমেন্ট হবে না। আর যখন উঠাচ্ছে তখন করে কি বডি মুভমেন্টটা মিস করে, তখন বডিটা লুজ করে দেয়, কিন্তু জাস্ট বডিটাকে জাকিং মোশনে করে, এতে আপনার টাইটনেস ভাবটা আসবে না। এই জন্য দুইটা যদি নেগেটিভ এবং পজিটিভ যদি আপনার ঠিক মতো যদি করতে পারেন, তখনই আপনার কাফসের ডেভেলপমেন্টটা ঠিক এইভাবে আসবে। ওকে, গো ডাউন। এই জিনিসটা আপনি যে জিনিসটা আমরা বলছি যে আইসোলেশন মুভমেন্টটা, আপনি যে কোনো এক্সারসাইজ যখন আপনি করছেন, এক্সারসাইজের মাঝখান দিয়ে আপনি জিনিসটা ইনভলভ করতে পারবেন। যখন আপনি এক সেট বাইসেপ কার্ল মারলেন অথবা বেঞ্চ প্রেস মারলেন, তারপরে মাঝখানে যে আমাদের এই পিরিয়ডটা আমরা বলি রেস্ট পিরিয়ডে গিয়ে আপনি মাঝখান দিয়ে যদি এক্সারসাইজটা করেন, আপনি খুব সহজে কাফ মাসলের ডেভেলপমেন্টটা হয়ে যাবে। প্রিয় দর্শক, ত্বকের কোথাও হঠাৎ করে লালচে হয়ে গেলে সেক্ষেত্রে কি করবেন, চলুন জেনে নেই এ বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। আমাদের শরীর হঠাৎ করে বিভিন্ন কারণে লাল হয়ে যেতে পারে। তার মধ্যে অত্যন্ত কমন একটা কারণ হচ্ছে অ্যালার্জি। হ্যাঁ, এটা যে কোনো বয়সেই হতে পারে, ছোটদের বা মাঝ বয়সে বা বৃদ্ধ বয়সে, তবে ছোটদের ক্ষেত্রে বা বাচ্চা বয়সে এটা খুবই কমন। হ্যাঁ, এটার অন্যতম একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং সাথে চুলকানো। এটা সাধারণত ফ্যামিলি প্রিডিসপোজিশন বা যে বংশে কারো থাকলে তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও কিছু এটার ফ্যাক্টর কাজ করে, যেমন কিছু খাবার, তারপর হচ্ছে কিছু পারিপার্শ্বিকতা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন ধুলাবালি বা অনেক সময় কাপড় চোপড়, কারো কটন বা কারো সিনথেটিক বিভিন্ন কাপড় চোপড় কারণে ওটা হতে পারে। অথবা কিছু কন্ট্যাক্ট অ্যালার্জি বলি, যেটা আমরা যেমন মেটাল, মহিলাদের ক্ষেত্রে যেটা বেশি হয়, মেটাল থেকে হতে পারে বা বিভিন্ন জিনিসের কন্ট্যাক্ট, যে কোনো জিনিসের কন্ট্যাক্টে হতে পারে। এক একজনের এক একটা জিনিসে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে কমন আমাদের যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং চুলকানো। সেক্ষেত্রে আমাদের প্রাইমারি অবস্থা বা বাসায়
বা যে যেখানেই থাকেন না কেন সেটাতে ঘাবড়ানোর কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা প্রাথমিকভাবে করতে পারি সেটা হচ্ছে যে একটা টপিক্যাল বা মলম জাতীয়, সেটা হচ্ছে মোমেটাসন বা মোমেটা অথবা হাইড্রোকর্টিসন জাতীয় অয়েন্টমেন্ট লাগাবো, এবং সাথে একটা অ্যান্টিহিস্টামিন যেমন সেটা হিস্টাসিন হতে পারে, অ্যালাট্রল জাতীয় ওষুধ হতে পারে, এটা খাবো। এবং কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে অ্যালার্জিটা সাথে সাথে আমাদের চোখ মুখ ফুলে না যায় অথবা শ্বাসকষ্ট হয় কিনা, এগুলি হচ্ছে এটার ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর বা এটা খারাপ দিকে যাচ্ছে বুঝতে হবে। শ্বাসকষ্ট এবং হাত পা ফুলে যাওয়া, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তার যেমন চর্ম এবং অ্যালার্জি বিশেষজ্ঞের কাছে যেতে হবে। প্রিয় দর্শক, এবার থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। আমরা প্রতি মিনিটে 12 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস নিয়ে ছেড়ে থাকি। শ্বাসনালীতে ইনফেকশন হলে যথা নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, শক্ত ব্রঙ্কাইটিস, শ্বাস চলাচল দ্রুত হবে। হাঁপানির আক্রমণ হলেও শ্বাস প্রশ্বাস দ্রুত হবে। এক্ষেত্রে অক্সিজেনের অভাব হলে একই সঙ্গে জিহ্বা ও ঠোঁট নীল হতে পারে। এগুলো গুরুতর লক্ষণ। তখন রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে অক্সিজেন সহ অন্য চিকিৎসা দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত পরামর্শ লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনার জন্য যা থাকছে: হঠাৎ করে যদি আমাদের দেহের মধ্যে গড়াটা খুব বেশিভাবে শুরু হয় নির্দিষ্ট একটা সেল থেকে, সেই সেলটাই শুধু ডিভাইড করতে থাকছে, ডিভাইড করতে করতে একটা টিউমারের আকার নিচ্ছে, একটা অ্যাবনর্মাল শেপ নিচ্ছে, সেটাকে বেসিক্যালি আমরা টিউমার বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।